তার আগে বলে রাখি, প্রত্যেক সপ্তাহে আমরা এখনো যদিও বা ফর্মালি অ্যানাউন্স করিনি, ক্লাসে অ্যানাউন্স করছি, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা আপার প্রাইমারির টেট সিটেট এবং নেট আলাদা আলাদা করে যাবে পুরো ক্লাসটা। এসএলএসটি ফ্রি ক্লাস রাখবো, যে ক্লাসটা ওপেন টু অল থাকবে, সবার জন্য, সকলের জন্য। এবং আমার মনে হয় সেটা একটু হলেও আমরা যারা পুরো ক্লাসটা করবে এবং যারা ক্লাস নোটস এবং রেকর্ডিং নেবে তাদের কাজে আসতে পারবো। আজকে অনেকেই নতুন আছো, একটু নিজের সম্বন্ধে বলে নি, কারণ কে বলছে এবং কে পড়াচ্ছে, কে পড়াতে এসেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তার উপরে আমাদের কনসেন্ট্রেশন থাকে এই ইমপ্রেশনটার উপর। আমি একটি কলেজে পড়াই এবং আর ডিটেলস তো মনে হয় গ্রুপে দেওয়া আছে, আপলোড করা হয়েছে। আর বলছি না, বারংবার বললে পরে বাড়ির লোক বলে যে অহংকার বেড়ে যাচ্ছে নাকি ইত্যাদি। তো ক্লাসের মধ্যে একটু মানে একটু বলতে হয়, আবারও বললাম যে আমরা কার কাছে পড়তে এসছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমিও দেখতাম আমি যখন পড়তাম, যে যে আমাকে পড়াচ্ছে সে কি আদৌ আমাকে পড়ানোর যোগ্য বা পড়াতে পারে। কারণ এখন অনলাইন কোচিং সেন্টার বিভিন্ন জায়গায়, না তোমরা আমাকে চেনো না আমি তোমাদেরকে চিনি। তো এই অনলাইনের যুগে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কলেজে আসার আগে আমি একটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টে কাজ করেছি, বিশ্বভারতী, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি 2023 সাল থেকে এই আমাদের অনলাইন এডুকেশনের সঙ্গে যুক্ত। আগে অন্য কোচিং সেন্টারে পড়াতাম, এখন আর পড়াই না, এখন সম্পূর্ণ শুধুমাত্র নিজের এখানেই পড়াই। ঠিক আছে, চলো। তো অনেক কথা বললাম, যেগুলো না বললেই নয় সেগুলো। আজকে আমাদের মূল কেন্দ্রীয় বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝানো হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝানো হয়, এই বিষয়টাকে যদি আমি একেবারেই গল্পের মতন বা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি বা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে এমন এক শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে কিনা সেই শিক্ষার্থীর বা সেই শিক্ষার্থীদের কোনো বাধা, কোনো নিয়ম ইত্যাদির মধ্যে পড়তে হয় না। কেউ বলে না যে তুমি শারীরিকভাবে ঠিক নও, তুমি মানসিকভাবে ঠিক নও, তুমি বৌদ্ধিকভাবে ঠিক নও, তুমি নিচু জাত, সামাজিকভাবে ঠিক নও, সুতরাং তুমি ক্লাসরুমে বসতে পারবে না, সুতরাং তুমি শিক্ষাটা গ্রহণ করতে পারবে না, যেটা একটা সময় বলা হতো। কিন্তু বর্তমান সময়ের এই ইনক্লুসিভ এডুকেশনের ফলে যে বিভিন্ন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়, এখানে কিন্তু এই শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক ও আবেগগত যে কোনো চ্যালেঞ্জই থাকুক না কেন, নিজের নিজের বয়স অনুযায়ী সাধারণ বিদ্যালয়ের সাধারণ শ্রেণীকক্ষে ভর্তি হয়ে এরা বা এনারা উচ্চমানের শিক্ষা, প্রয়োজনীয় সহায়তা ও কি না সাহায্য লাভ করে। এবং এর মাধ্যমে তারা মূল পাঠ্যক্রমে সফল হতে পারে বা মূল পাঠ্যক্রমের সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পারে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই বিশ্ববিদ্যালয় এই ইনক্লুসিভ এডুকেশনটাকে খুব গুরুত্ব দিত, বিশ্বভারতী। এবং আমাদেরই ক্লাসে প্রায় 5-6 জন পড়তো যারা কিনা
ভিজিবলি চ্যালেঞ্জড, অর্থাৎ চোখে ঠিকঠাক করে দেখতে পায় না, এবং আমাদের যে ক্লাসরুমটা এমনভাবেই ছিল বা এমনভাবেই পড়ানো হতো যাতে কারোর অসুবিধা না হয়। তো এই যে এক ছাতার তলায় সবাইকে আনা, রাইট, সেই এক ছাতাটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার এই ধারণার উপর প্রতিষ্ঠিত। কোন ধারণা? না, প্রতিবন্ধী শিক্ষার্থীরাও কিন্তু অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মতোই সক্ষম ও যোগ্য। একদম 100% কারেক্ট এটা। কেন? কারণ আমরা দেখেছি বা আমরা নিজেদের জীবন দিয়েও দেখেছি, একই ক্লাসরুমে সাধারণ ছেলেমেয়েরাও রয়েছে যারা কিনা সব দিক থেকে সক্ষম, এবং কিছু প্রতিবন্ধী ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা কোনো একটা দিক থেকে একটু কি না পিছিয়ে। সেটা হয়তো হিয়ারিং চ্যালেঞ্জড, সেটা হয়তো ভিজিবলি চ্যালেঞ্জড, বা তার মানে শারীরিকভাবে ফিজিক্যালি কোনো একটা প্রবলেম আছে, হয়তো হাঁটতে পারে না ইত্যাদি ইত্যাদি, বা কেউ অটিস্টিক, ঠিক আছে, কেউ ডাউন সিনড্রোম। এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এই সাধারণ ছেলেমেয়েদের থেকে এগিয়ে যাচ্ছে। সব থেকে বড় একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে যদি আমরা বলি, তাহলে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় আজকাল, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে একটা ক্যাটাগরি থাকে পিডব্লিউডি। সেই ক্যাটাগরির কাট আপ মার্কসটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো আজকাল রিসেন্ট কয়েক বছরের সিনারিও আমি বলছি, এই ক্যাটাগরির কাট অফ কিন্তু হাই যাচ্ছে, প্রায় এসসি এসটি ওবিসিদের মতন চলে আসছে ক্যাটাগরি, যদিও বা জেনারেলের কথা বলছি না। অর্থাৎ এই ধরনের ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কম্পিটিশনে আসছে, তারা পড়াশুনো করতে পারছে। তাহলে মাথায় রাখতে হবে যে একটা ছেলে যে কিনা চোখে দেখতে পায় না, সে একটা ছেলে যে কিনা চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, লিখতে পারে, খেতে পারে, যার বুদ্ধি শুদ্ধি সব ঠিকঠাক আছে, তার থেকেও এগিয়ে যাচ্ছে। কোনো গ্রেড নিয়ে নয়, কোনো কোটা নিয়ে নয়, তার প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য নয়, নিজের ট্যালেন্টে এগিয়ে যাচ্ছে। কেন এগোচ্ছে? এতদিন কিন্তু এদেরকে পিছিয়ে রাখা হতো, একদম পার্টিকুলার শব্দ বলছি, পিছিয়ে রাখা হতো। কিন্তু বিকজ অফ আওয়ার ইনক্লুসিভ এডুকেশন, এই সমস্ত স্টুডেন্টসদেরকে বা এই সমস্ত শিক্ষার্থীদেরকে মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হয়, যাতে করে তারা বুঝতে না পারে যে তারা আলাদা, তারা অচ্যুত, তাদের যোগ্যতা নেই সাধারণ শ্রেণীকক্ষে বসার। তো এই ব্যবস্থাটার জন্য আজকে এই ধরনের শিক্ষার্থীরা এগিয়ে আসছে, এবং আমরাও চাই তারা এগিয়ে আসুক। চলো নেক্সট আমরা কি দেখছি? নেক্সট আমরা দেখছি যে এক্ষেত্রে যতটা সম্ভব এই ধরনের শিক্ষার্থীদের বা এই ধরনের লার্নারদের তাদের অপ্রতিবন্ধী সহপাঠীদের সঙ্গে একসঙ্গে শিক্ষা দেওয়া হয়। কেন? কারণ ওই যেটা বললাম একটুখানি আগে, যে তারা যেন বুঝতে না পারে, তাদেরকে যেন বোঝানো না হয় যে তারা সামথিং ডিফারেন্স, তারা একটুখানি আলাদা। এই ধারণাটা কিছুতেই তাদেরকে বুঝতে দিলে চলবে না। মোটামুটি এতদিন আমি এই পার্টিকুলার যে পয়েন্টটা এখানে বলেছি সেটা একটু বলে রাখি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়, কিন্তু এটা এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে। এই ধরনের শিক্ষার্থীদেরকে ফার্স্ট বেঞ্চে এনে বসানো হয়। হ্যাঁ, এবং ধরো একটা সাধারণ ক্লাসরুমেরই ফার্স্ট বেঞ্চে এনে বসানো হয়, কিন্তু নতুন যে নিয়ম, কোন নিয়ম?
না ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই নিয়মে একটা জিনিস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে যারা কিনা স্পেশাল লার্নার, তাদেরকে আলাদাভাবে ট্রিট করলে চলবে না সাধারণ শ্রেণীকক্ষে। তুমি যখন একটা লার্নারকে আলাদাভাবে ট্রিট করবে তখন তার কিন্তু খারাপ লাগতে পারে, তার সাইকোলজিক্যালি খারাপ লাগবে, তার আবেগে গিয়ে ধাক্কা দেবে যে আমি বুঝি সবার থেকে আলাদা, তাই স্যার বা ম্যাম আমাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে, বা আমাকে সবার থেকে এ করছে, আমাকে করুণা করছে, আমাকে দয়া করছে, এটা মনে হয়। তো ঠিক এই কারণের জন্য বলা হয়েছে যে আলাদা করে গুরুত্ব দেওয়া চলবে না। তাহলে সেই সঙ্গে এটাও বলা হয়েছে শিক্ষকদেরকে দেখতে হবে, টিচারদেরকে খেয়াল রাখতে হবে যে লার্নাররা বা স্পেশাল লার্নাররা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, স্পেশাল লার্নাররা যদি কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে এই ধরনের লার্নারদেরকে তখন তাদের অসুবিধা শুনতে হবে, তাদের সমস্যা সমাধানের প্রয়াস করতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে। আগ বাড়িয়ে কিছু করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমাদের এমসিকিউতে আসবেই আসবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজিতে, সিডিপিতে 100% শিওর। এবং সকল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গড়ে ওঠে মূলত শিক্ষার্থীদের যে ভিন্নতা, শিক্ষার্থীদের যে বৈচিত্র্যতা, এবং সেটাকে গ্রহণ, বোঝা এবং সম্মান করার মাধ্যমে। একজন টিচার যে বুঝতেই পারছে না যে তার ক্লাসরুমে আসা একটা স্টুডেন্ট, তার ক্লাসরুমে আসা একজন শিক্ষার্থী, তার ক্লাসরুমে আসা একজন লার্নার আলাদা, সেক্ষেত্রে কিন্তু কি না, সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে দুর্ভাগ্যের শিক্ষকের তো কোনো কিছু যায় আসে না, সে 80 যায় মাইনে পায়। এবং এই ধরনের বৈচিত্র্যের মধ্যে আমাদের শারীরিক, এই ধরনের বৈচিত্র্যের মধ্যে আমাদের জ্ঞানগত, এই ধরনের বৈচিত্র্যের মধ্যে আমাদের একাডেমিক, সামাজিক ও আবেগগত পার্থক্য অন্তর্ভুক্ত থাকে, ইনক্লুড থাকে। বোধহয় আমি বলেছি আমাদের ক্লাসে, আমার নিজের পিসির মেয়ে, আমার বোন, ডাউন সিনড্রোম বেবি, এখন ওর 18 বছর বয়স। মেয়ে যেহেতু এখন ইনক্লুসিভ এডুকেশন, যার জন্য প্রত্যেকটা স্কুলে কিন্তু এই স্পেশাল চাইল্ডদেরকে ভর্তি নেওয়া হয়। তো ও যেদিন যেদিন স্কুল যেত, এখন আর যায় না, মাধ্যমিকের পর আর যায় না, সেদিন যেন মনে হতো যে ন্যাশনাল জু সেন্টার থেকে বা আমাদের চিড়িয়াখানা থেকে কোনো একটা অদ্ভুত জীব ধরে নিয়ে আসা হয়েছে স্কুলে, যার ফলে গোটা স্কুল মাঠে ভিড় করে ফেলতো এবং তার মধ্যে টিচাররাও থাকতো। সেটা সেই বাচ্চাটির ক্ষেত্রে এবং সেই বাচ্চাটির অভিভাবকের ক্ষেত্রে কিন্তু খুবই বিরক্তির কারণ। ঠিক যে কারণে ধীরে ধীরে এই ধরনের শিক্ষার্থীরা, ঠিক যে কারণে ধীরে ধীরে এই ধরনের লার্নাররা হারিয়ে যাচ্ছে। তো এই ধরনের শিক্ষার্থীরা হারিয়ে যাচ্ছে, টিচাররা ঠিকঠাক ট্রেন্ড নয়, কিন্তু বর্তমান সময় অর্থাৎ এখন দেখবে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশনে বিএড রিক্রুট করা হচ্ছে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলোতে। কিছুদিন আগে ফর্ম ফিল আপ হলো, এসএলএসটি ফর্ম ফিল আপের পরপরই। কেউ কি খেয়াল করেছো এটা? অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। কারণ
এই স্কুলগুলোতে এই স্পেশাল এডুকেশনে যাদের বিএড তাদেরকে রিক্রুট করা হচ্ছে এই ধরনের স্টুডেন্টসরা যাতে কেয়ার পায়, কারণ সবাই কিন্তু এই ধরনের স্টুডেন্টসদের ইমোশন বুঝতে পারবে না, তার জন্য বুঝতে হবে, পড়াশুনো করতে হবে, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করতে হবে। এবার চলে এসেছি ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল প্র্যাকটিস। ক্লাসিফিকেশন অফ এডুকেশনাল প্র্যাকটিস বলতে কি বোঝানো হচ্ছে? শিক্ষাগত চর্চার শ্রেণী বিভাগ। শিক্ষাগত চর্চার শ্রেণী বিভাগ। বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার ধরন, বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীবিন্যাস করা হয়, কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। এবং এই শ্রেণীবিন্যাসগুলো কিসের উপরে ভিত্তি করে হয়? কাদেরকে আমরা বলবো যে এই ছেলেটি অটিস্টিক, কাদেরকে আমরা বলবো যে এই ছেলেটির ডাউন সিনড্রোম, কাদেরকে আমরা বলবো যে এই ছেলেটির হিয়ারিং ডিসাবিলিটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ফার্স্ট যে পরীক্ষাটা আমাদের করা হয় সেটা হচ্ছে ডায়াগনস্টিক পরীক্ষা, অর্থাৎ যেটাতে আমরা হেলথ যে চেক আপটা তোমাকে একেবারে ডায়াগনোসিস করবে পুরো সারা বডি, তারপরে দেখবে তোমার প্রবলেমটা কোথায়, মিন সেই বাচ্চাটির বা সেই শিক্ষার্থীটির প্রবলেমটা কোথায়। নেক্সট শিক্ষাগত মূল্যায়ন। তাহলে ডায়াগনস্টিক মানে তার ফিজিক্যাল যে প্রবলেম সেটার মধ্যে ডায়াগনোসিস করা হয়ে গেল, এইবার তাকে শিক্ষাগত মূল্যায়ন করা হবে যে এই প্রবলেমের সঙ্গে সে কতটা এডুকেশন নিতে সক্ষম। সর্বশেষে যেটা করা হয় সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে রেজাল্ট। এবং এই যে এত কিছুর কথা বললাম, এর উদ্দেশ্য কি? না, এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চাহিদা এবং সেই চাহিদা অনুযায়ী উপযুক্ত শিক্ষা সহায়তা ও পরিষেবা প্রদান করা। তাহলে আমরা তিনটে যে জায়গা দেখলাম, এই তিনটে জায়গার তো একটা উদ্দেশ্য রয়েছে। তোমরা আজকে ক্লাসে এসেছো প্রত্যেকে, তোমরা ক্লাসে এসছো কারণ তোমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে সামনে একটা আপার প্রাইমারি আছে, এই আপার প্রাইমারিটাকে আমাদের পাস করতে হবে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। এবং আমি বারংবার ভালো ভালো প্রত্যেক দিন আমি তোমাদের 90 নম্বর টার্গেটের কথা বলেছি, এবং এই 90 নম্বর টার্গেটের মধ্যে কি কি পড়ছে সেটাও বলেছি। কি কি পড়ছে রুমি একবার বলো। ম্যাম ওই আমাদের যে সিপিডি যে আছে ওটা, তারপরে বাংলা, আর পেডাগজির ওটা, মানে সিডিপির ওটাই, আর সোশ্যাল সায়েন্স ওখান থেকে 30, মানে 30 30 30 করে 90 নম্বর আছে। অর্থাৎ আমাদের প্রথম যে ক্লাসটা আমরা ডেমনস্ট্রেশনে করিয়েছিলাম সেই দিনকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু আজকে আমরা ওপেন টু অল ডেমনস্ট্রেশন অলরেডি আমাদের বোধহয় 5টা হয়েছে, অনন্যা 5টা হয়েছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো সেখানে অলরেডি এই বিষয়গুলো আমরা আলোকপাত করেছি, তার জন্য আজকে আমরা আর ওই সেম বিষয় নিয়ে আলোকপাত করলাম না, কারণ আমরা মাঝখানে চলে এসেছি, আমরা ইনক্লুসিভ এডুকেশনে এসেছি। তো সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজিতে 30 নম্বর থাকে, আমাদের সোশ্যাল স্টাডিজে থাকে 60 নম্বর, ইংরেজিতে থাকে 30 নম্বর, বাংলায় থাকে 30 নম্বর। তো এই চারটে এরিয়া আমাদের কভার করতে হবে। এই চারটে এরিয়াকে আমি তবু আজকে আর একবার বলে দিচ্ছি, আমরা ভাগ করেছি 90 + 60 করে। টোটাল কিন্তু আমাদের কোশ্চেন্স থাকবে 150, এবং প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 150 নম্বরই থাকবে। তো এই 90-এর মধ্যে কি কি পড়ছে না, এই যে সিডিপি, এই সিডিপির 30 পড়ছে, বাংলা 15 পড়ছে। কোন 15? না পেডাগজিক্যাল এরিয়ার 15, ইংরেজির পেডাগজিক্যাল এরিয়ার 15 পড়ছে,
সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের 30 পড়ছে, অর্থাৎ সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের টোটাল নাম্বার থেকে 60টা প্রশ্ন, তার মধ্যে 30টা হচ্ছে পেডাগজি, 30টা হচ্ছে সিঙ্গেল কোশ্চেন্স, মানে তোমার সাবজেক্টিভ কোশ্চেন্স যেগুলো। এবার হিসাব করো কত নাম্বার হচ্ছে, দেখো 90 পড়ছে কি? কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি না তো? হিসাব করো তো। 90 পড়ছে, ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। এই 90, এই 90কে আমরা একটা সাইডে রাখবো, আর বাকি জায়গাটা একটা সাইডে থাকবে। এর মধ্যে কি থাকবে না, এর মধ্যে বাংলার সাবজেক্টিভ 15, এর মধ্যে থাকবে ইংরেজির সাবজেক্টিভ 15, আর কি থাকবে না, সোশ্যাল সায়েন্সে 30। তার মধ্যে সব থেকে কঠিন এরিয়া, যেটাতে তোমাদের কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, আমি বলবো প্রচুর কষ্ট হবে এই 30টাকে কভার করতে। এই 30টাকে কভার করতে, কারণ কারণ এই 30-এর মধ্যে তোমাদের ইতিহাস পড়তে হবে। একটু মিউট করো যার মিউট অন করা আছে। এই 30 পড়তে গেলে তোমাদের ভূগোল পড়তে হবে, ইন্ডিয়ান পলিটি পড়তে হবে, সংবিধান পড়তে হবে, মানে সংবিধান মানে ইন্ডিয়ান পলিটি, সব মানে ইভিএস পড়তে হবে, সব পড়তে হবে মোটামুটি, বিভিন্ন পলিসি পড়তে হবে, সব পড়তে হবে, যেটাকে জিকে বলি আমরা অনেক সময়। আর জানি আমরা জিকের কোনো শেষ নেই। আমাদের টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে 150, মানে 150। সেখানে আমি টার্গেট কত দিয়েছি অনন্যা? মিনিমাম টার্গেট বলবে, ম্যাক্সিমাম নয়। মিনিমাম ম্যাম 130। মিনিমাম 130। 130টা প্রশ্ন করে আসতেই হবে, না হলে ইন্টারভিউ পর্যন্ত যাওয়া যাবে, চাকরি আর ধরা যাবে না। এই 130টা প্রশ্ন কারেক্ট করতেই হবে। প্রশ্ন আসতে পারে, ম্যাডাম 130টা প্রশ্ন কি করে কারেক্ট করব, 150-এর মধ্যে বা 130 প্লাস প্রশ্ন আমি কি করে কারেক্ট করব? তার রোড ম্যাপ বলে দিলাম। এবং এই 150টার মধ্যে 140 প্লাস প্রশ্ন কমন থাকবে। এটা কথা নয়, যে কটা ব্যাচ কমপ্লিট হয়েছে সেই কটা ব্যাচের ফিডব্যাক বলছি, ইনক্লুডিং নেট সেট। আসলে আমাদের গ্রুপগুলোতে আমি প্রোভাইড করতে পারি না, আমি সময় পাই না। সকালবেলা যাচ্ছি আর 4টের সময় ফিরছি, তারপরে আবার প্রত্যেক দিন পড়ানো থাকে আমার, যার ফলে অ্যাডভার্টাইজমেন্টের সময়টা আমি আর পাচ্ছি না। নিজের পড়াশুনো তো থাকেই। তো আমাদের কাছে মানে এই যে কমনের ব্যাপারটা, সেটা আমাদের প্রত্যেকটি ব্যাচে, সেটা এসএলএসটি হোক, নেট হোক, সেট হোক, বা যাই হোক না কেন, যে যা আমরা পড়িয়েছি প্রত্যেকটি ব্যাচে আমরা 90% কমন দিতে পেরেছি। এবং তার জন্য আমাদের গোটা টিমকে প্রচুর খাটতে হয়। আমি পড়াই, আমাকে খাটতে হয়, আমার পড়ানোর পিছনে যারা আছে, যারা আমাদের প্রশ্ন, তোমরা যে মক টেস্ট গুলো দাও সেই মক টেস্টের প্রশ্ন যারা তৈরি করে, তারাও খেটে খুঁটে মক টেস্টের প্রশ্ন তৈরি করে। যারা তোমাদের নোটস মেকিং করে, তারাও খেটে খুঁটে তোমাদের নোটস মেকিং করে, যাতে এর থেকে কমন পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। আমাদের গোটা টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, যাতে একটা ঠিকঠাক ক্লাস প্রোভাইড করা যায়, যাতে কোনো ক্লাসের একটা ঘন্টা, আমরা 1 ঘন্টা 15 মিনিট মতন করে ক্লাস নিই, সেই আমরা ধরছি অ্যাপ্রক্স 1 ঘন্টা, এই 1 ঘন্টা যেন কারোর জীবন থেকে চলে না যায়, সে যেন প্রফিটেবল হয় প্রাইম লার্নে এসে। যদি কেউ এমনি আসে, দেখা গেল আমি প্রাইম লার্নে এসেছি এবং আমার মানে পুরো ঘন্টাটাই নষ্ট হয়ে গেল বা সময়টাই নষ্ট হলো, সেটা আমাদের দুর্ভাগ্য, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবে না। কারণ হতে পারে এটা ওপেন টু অল, কিন্তু তোমার ডেটা নষ্ট হচ্ছে। তুমি যে ক্লাস করতে এসছো, তোমার ডেটা নষ্ট হচ্ছে। তুমি যে ক্লাস করতে এসছো, তোমার সময় এখানে ইনভেস্ট করছো তুমি, অর্থাৎ তার উপযুক্ত সম্মান দেওয়ার কর্তব্য কিন্তু প্রাইম লার্ন, এবং সেটার জন্য প্রাইম লার্ন বদ্ধপরিকর, সেটা দেবে। তাহলে আমরা কি দেখলাম? 90 নাম্বার দেখলাম।
এবং এই 90 নাম্বারের মধ্যে আমাদের টার্গেট 85 উপর কোশ্চেন্স ঠিক করতেই হবে। আর এই 90 নাম্বার কিন্তু কোনো মুখস্থ বিদ্যা চলবে না এখানে। পৃথিবীর কোনো ভূভারতের কেউ যদি এসে বলে এই 90 নম্বর আমি মুখস্থ করে পেয়েছি, তারে আমি গঙ্গা জলে দাঁড় করিয়ে রাখবো এবং কি বলবো, মানে তার আমি পা ধুয়ে আমি জল খাবো। কারণ এই যে 90 নাম্বার, যে 90 নাম্বারের হিসাব দিলাম, এখানে কিন্তু মুখস্থ করলে চলবে না, নো রুট লার্নিং, নো রুট লার্নিং। তাহলে কি করতে হবে? গোটাটাই কিন্তু বোঝার ব্যাপার, গোটাটাই বোঝার ব্যাপার। এই পেডাগজি, এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি, এই বিষয়টা খুব ভালো করে গুলে খেতে হবে। আর যদি ঠিকঠাক করে বোঝানো যেতে পারে, তাহলে দেখবে এর থেকে সহজ, এর থেকে সুন্দর আর কিচ্ছু হয় না। মনে হবে না যে বইটা খুলে পড়ি, মনে হবে যে ক্লাস রেকর্ডিংটা বারংবার শুনি। এই 90 নাম্বার হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য, ফার্স্ট টার্গেট। এই 90 নম্বরের মধ্যে আমাদের 85 কোয়েশ্চেন্স ঠিক করে আসতেই হবে অ্যাট এনি কস্ট। ঠিক এই কথাটাই আমি ক্লাসে বলেছি। ইয়েস অর নো স্টুডেন্টস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বাদ বাকি 60 নাম্বারটা আমরা পরে দেখে নেব। সেখান থেকেই 60-এর মধ্যে ওই এই যে সোশ্যাল সায়েন্স এবং এই এই সোশ্যাল স্টাডিজ, মানে একই সাবজেক্টের দু রকমের নাম বিভিন্ন জায়গায় রয়েছে আর কি। তো এর যে 30 নাম্বার, এর থেকে হয়তো 3-4টে প্রশ্ন বাইরের পড়বে, আমি বলে দিচ্ছি 3 থেকে 4টে প্রশ্ন, কারণ একটাও ভুলভাল কথা প্রাইম লার্ন বলে না। বাদ বাকি সব কটা প্রশ্ন কমন আসবে। এবং এটা অন রেকর্ড, রেকর্ড চলছে, রেকর্ড তোমাদেরকে দিয়েও দেব, বলা হচ্ছে তোমরা আফটার এক্সাম মিলিয়ে নিও। নেক্সট চলে আসছি, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা টাইপস অফ ইনক্লুশনস, এর কিছু প্রকার আছে, কিছু টাইপস আছে, কিছু ভাগ আছে। তো এই যে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুশনকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পার্শিয়াল বা রেগুলার ইনক্লুশন, যেটাকে আমরা আংশিক অন্তর্ভুক্তি বলছি। আর একটা হচ্ছে পূর্ণ অন্তর্ভুক্তি বা ফুল ইনক্লুশন। তাহলে এই যে পার্শিয়াল বা রেগুলার ইনক্লুশন কাকে বলা হচ্ছে? শিক্ষার্থী কিছু সময় সাধারণ শ্রেণীকক্ষতে পড়ছে, কিছু সময় তাকে একটু সাহায্য লাগছে, তার জন্য তাকে বিশেষভাবে কিনা শিক্ষা গ্রহণ করতে হচ্ছে বা আলাদা কক্ষ থেকে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে আংশিক ইনক্লুশন, যেটা এখন বর্তমানে ভারতবর্ষের সবকটা ইনস্টিটিউশনে রয়েছে, ইচ অ্যান্ড এভরি। ফুল ইনক্লুশন কি? শিক্ষার্থী সার্বক্ষণিকভাবে সাধারণ শ্রেণীকক্ষে পড়াশুনো করে এবং প্রয়োজন অনুযায়ী সেখানে সহায়তা প্রদান করা হয়, যেটার কাজ বর্তমানে চলছে, আন্ডার প্রসেসিং ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, বিভিন্ন কলেজ ইত্যাদি। তাহলে হোয়াট ইজ পার্শিয়াল ইনক্লুশন? কালো জিরে দিয়েছিলাম, আর হচ্ছে কালো জিরে তো দিয়েছিলাম, বেসন দিয়েছিলাম, আর হচ্ছে তা কোথায় ছিলাম আমি, আমাকে একটু বলো। ম্যাম পার্শিয়াল ইনক্লুশন ছিল। পার্শিয়াল ইনক্লুশন। তো এই যে পার্শিয়াল ইনক্লুশনস এবং ফুল ইনক্লুশনস, এই দুটো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, প্রশ্ন আসবে, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজি থেকে প্রশ্ন আসবে। নেক্সট আমরা আসছি যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার
নীতি সমূহ কি কি বা তার প্রিন্সিপাল কি কি। ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে যে শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত সহায়তা ও পরিষেবা নিশ্চিত করা। শিক্ষার্থীরা যাতে ঠিকঠাক সাহায্য পায়, ঠিকঠাক পরিষেবা পায়, সেটা প্রথম নিশ্চিত করতে হবে। এখন দেখা গেল যে একজন বা একটা ইনস্টিটিউশন ইনক্লুসিভ ইনস্টিটিউশন, এবং সেখানে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, সে ফিজিক্যালি চ্যালেঞ্জ, যার কিনা ধরো হাঁটতে পারে না, ঠিক আছে, তার পায়ে সমস্যা রয়েছে, তার ক্লাস হচ্ছে দেখা যাচ্ছে 3 তলায় এবং সেখানে কোনো লিফট নেই, তাহলে কি হবে? তাহলে কি হবে? তার জন্য একদমই তাই, তার জন্য সবার প্রথম যেটা প্রয়োজন যে এই পরিষেবাটা কিন্তু ঠিক করতে হবে, পরিষেবাটা কিন্তু নিশ্চিত করতে হবে। নেক্সট আমরা কি দেখছি? সুপরিকল্পিত ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা বা প্রণয়ন। অর্থাৎ এই যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা, অর্থাৎ যাদের সমস্যা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে তারা যাতে বুঝতে পারে ঠিক তেমন ভাবেই ক্লাসগুলো ডেলিভার করতে হবে। তারপর দেখতে হবে, তারপরেও যদি তারা বুঝতে না পারে, জেনারেল ক্লাসে দেখা গেল 2 জন স্পেশাল লার্নার রয়েছে, আমি যখন ক্লাস তৈরি করব, যখন ক্লাসের প্রিপারেশন নেব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেই ক্লাসে 2 জন স্পেশাল লার্নার রয়েছে। ইজ ইট ক্লিয়ার? এবং ওই তাদেরকে কিন্তু বুঝতে দিলে চলবে না, ওই জেনারেল ক্লাসের মধ্যেই কিন্তু তাদের কথা মাথায় রেখে আমাদের ক্লাস নিতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে জেনারেল, রাইট? তারপর দেখতে হবে সেই লার্নার 2 জন যদি তারপরেও বুঝতে না পারে, তখন আমাদের তাদেরকে পার্সোনালি কি না এডুকেশন প্রোভাইড করতে হবে। দ্যাট ইজ কল্ড ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা বা আইইপি। হোয়াট ইজ আইইপি? শুধুমাত্র এই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনাটাকে ইংরেজিতে ঘুরিয়ে দিলেই চলে যাবে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যানিং বা এডুকেশন প্ল্যানিং, সরি। নেক্সট আমরা কি চলে আসছি যে সাধারণ শিক্ষক ও বিশেষ শিক্ষকদের জন্য পেশাগতভাবে বিভিন্ন ট্রেনিং দিতে হবে। একটা স্কুলে বা একটা কলেজে জয়নিং এর পর তো ট্রেনিং হয় না বললেই চলে। আফটার জয়নিং ইন সার্ভিস ট্রেনিং বা ইন সার্ভিস ওয়ার্কশপ যেগুলোকে আমরা বলে থাকি, মূলত যদিও বা হয়, তো এই স্কুলের টিচার বা কলেজ বা ইউনিভার্সিটির টিচার তারা যায়, টিফিন খায়, 2-4টে গল্প করে। তোমার যেহেতু একটা রিজিওনাল বেসড ট্রেনিং গুলো হয়, দেখা গেল উত্তর 24 পরগনায় একটা জায়গায় ট্রেনিং হচ্ছে, দক্ষিণ 24 পরগনার একটা জায়গায় ট্রেনিং, বা পশ্চিমবঙ্গের এক জায়গায় ট্রেনিং হচ্ছে একই জায়গায়, সেখানে দেখা গেল অনেক কলিগস অন্যান্য জায়গায় যারা রয়েছে তাদের সঙ্গে দেখা হলো, এই এই তোমার তোমার ইনস্টিটিউশনে কি হচ্ছে, এই এই আমার ইনস্টিটিউশনের হেডটা যেন এরকম, এই এই বজ্জাত হ্যান ত্যান হাবিজাবি, গল্প করে বাড়ি চলে আসে। দেখবে এটা একদম ডার্ক রিয়েলিটি, খুব খারাপ লাগলে শুনলো, এটাই বাস্তব। হয়তো খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব। আজকে কলেজে কি হয়েছে, আমি পড়াচ্ছিলাম বাংলা পেডাগজি পড়াচ্ছিলাম। তো পেডাগজি পড়াতে পড়াতে কিছু একটা পড়াতে পড়াতে বললাম যে এখন সরকারি স্কুলগুলোতে এডুকেশন প্রোভাইড করতে, শিক্ষা প্রোভাইড করতে টিচারদের কষ্ট হচ্ছে। আমাদের স্কুলে, এই সরি আমাদের কলেজে 4-5টা ডেপুটেট আছে, মানে যারা কিনা টিচার বিএড করতে এসছে। এবার তাদের গায়ে লেগে গেছে, মানে তাদের মানে বুঝতেই পারছো। এবার আমি তখন বোঝালাম, ঠিক আছে, যে হয়তো আপনারা ঠিকঠাক ভাবে পড়ান, কিন্তু এটা ফ্যাক্ট, আপনারা একটু ভেবে দেখবেন আপনার নিজের ছেলেকে কেন আপনারা বেসরকারি কলেজে বেসরকারি স্কুলে ভর্তি করান। যদি সরকারি স্কুল এতই ভালো এডুকেশন প্রোভাইড করে, তাহলে সরকারি স্কুলে কেন নয়? তো যাই হোক, তো এই হচ্ছে বিষয়, যে আমরা যারা কিনা বিভিন্ন ইনস্টিটিউশনে আছি, আমরা নিজেদেরকে সমালোচনা করতে পারি না, নিজেদের সমালোচনা সহ্যই করতে পারছি না, ভাবতেই পারি না যে আমরা স্কুল কলেজে গিয়ে ফাঁকি দিয়ে চলে আসি, পড়াই না। এটা আমাদের মেনে নিতে কষ্ট হয়, এবং এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। নেক্সট,
শিক্ষকদের পরিকল্পনা ও মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। অর্থাৎ একটা ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষক যখন পড়াতে যাবেন, তার পিছনে কিন্তু তার 1 ঘন্টার বা 2 ঘন্টার, একটা ক্লাস পিছু কিন্তু তার 1-1.5 ঘন্টার কি থাকে, স্টাডি থাকে, প্রিপারেশন থাকে। এই যে তোমাদের আমি পড়াতে আসি, ইচ অ্যান্ড এভরি ক্লাসের পিছনে আমার 30 থেকে 40 মিনিট, মানে আমি মিনিমাম বলছি, যেদিন আমি সময় পাই না সেদিন 30-40 মিনিট, আদারওয়াইজ 1 ঘন্টার প্রিপারেশন থাকে। তোমরা যারা আমাকে জানো তারা তো জানো। তো এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনের সময় কিন্তু শিক্ষককে দিতে হবে। এখন শিক্ষককে যদি বলা হয় দিনে যাও 6 থেকে 7খানা ক্লাস নাও, দ্যাট ইজ ইম্পসিবল। আমাদের কলেজে প্রথম যখন আমি ঢুকেছি, আমাকে বলা হচ্ছে দিনে 5টা ক্লাস নিতে, দিনে, ইচ অ্যান্ড এভরি ডে। আমি বললাম আমার পক্ষে সেটা অসম্ভব ব্যাপার। আমি জুনিয়র, সব থেকে জুনিয়র আমি, সিনিয়ররা আমার উপর চাপিয়ে দিচ্ছে। আমি প্রথমে 2-1 দিন কিছু বললাম না, তারপর আমি বললাম যে এটা তো ঠিক না, মানে আমি ক্লাস নিতে যাচ্ছি, এরা বসে বসে গল্প করছে অফিসে। আমি বললাম যে না, সবাই সমান ক্লাস নেবে। তো তারপরে এখন দিনে 2টো। তো এই হচ্ছে অবস্থা আমাদের। আমি যে ক্লাস নিতে যাব, সেই ক্লাসের তো আমার প্রিপারেশন দরকার। আমি 5টা ক্লাস নিতে আমার কোনো আপত্তি নেই, দিনে 5টা কেন, আমি 10টাও নিতে পারি। কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের আগে আমার 30 মিনিট অন্তত প্রিপারেশন নিতে হয়। আমি কলেজের ক্লাসগুলোতেও প্রিপেয়ার হই, 30 মিনিট প্রিপারেশন নিয়ে গেলেও আমি নিয়ে যাই। আমি বাড়িতে একবার কারিকুলামের বইটা খুলে দেখে গেলেও দেখে যাই যে এইটা পড়াতে হবে। তো এই সময়টা কিন্তু প্রত্যেক শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ। সেটা যদি সরকার বা এডুকেশনাল ইনস্টিটিউশন না দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষকের পক্ষে এফেক্টিভ টিচিং প্রোভাইড করা সম্ভব নয়। নেক্সট, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শ্রেণীর আকার ছোট করা। দেখা গেল শিক্ষার্থী রয়েছে 20 জন, এবং এডুকেশনাল যে রুমটা, অর্থাৎ যেখানে কিনা তুমি পড়াচ্ছ, সেই রুমটা বিশাল বড় হল রুম। সেক্ষেত্রে এডুকেশনটা কিন্তু খুব একটা এফেক্টিভ হবে না। কেন বলো তো দেখি, তোমাদের মাথায় কত বুদ্ধি? কেন কেন সেটা এফেক্টিভ হবে না? হোয়াই? কারণ সেই রুমটা অনেক বড়, তুমি যখন কথা বলছো তখন কথাটা ছড়িয়ে যাচ্ছে, অনেক চতুর্দিকে স্প্রেড হচ্ছে, এবং সেই একটা বড় রুমের মধ্যে যখন 20 জনকে বসিয়ে রাখা হয়, তখন তারা সেই ক্লাসটাকে এনজয় করতে পারে না। একটা বড় রুমের মধ্যে যদি 50 জন 60 জন থাকে, ভর্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা এনজয়েবল হয়, রাইট? আমি কি বোঝাতে পারছি? সুতরাং শিক্ষার্থী অনুযায়ী কিন্তু ক্লাসরুম চয়েস করতে হবে বা ক্লাসরুম তৈরি করতে হবে। নেক্সট, সহপাঠী শিক্ষণ, সহযোগিতামূলক শিক্ষণ ও অভিযোজিত পাঠ্যক্রমে দক্ষতা কিন্তু বৃদ্ধি করতে হবে। অর্থাৎ দেখা গেল তোমার যে সহপাঠী বা তোমার যে ক্লাসমেট, সে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করলো। স্কুলে তবু আমরা বলতাম, স্কুলে বলে দিত সবাই সবাইকে, স্কুল মানে ধরো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, কিন্তু কলেজেও বলেছে মোটামুটি। কিন্তু তারপরে যারা এখানে মাস্টার ডিগ্রিতে বা করেছো বা বিএড তো করেছো অবভিয়াসলি, এখানে আর কেউ কাউরে কিছু বলছে না। কিন্তু এইটা হচ্ছে খুব একটা রং স্টেপ। কেন বলছি রং স্টেপ? কেন আমি বলছি রং স্টেপ? দেখো, আমাদের এডুকেশন সিস্টেমে এই যে কম্পিটিটিভ, কম্পিটিশন, এই শব্দটাকে জানো তো ইচ্ছে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি বোধহয় আগে আমার ব্যাচে বলেছি, কোন ব্যাচে বলেছি মনে নেই,
তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, বা তুমি একটা কোথাও ভর্তি হয়েছো, বা তুমি একটা কিছু পড়ছো, সেখানে তোমার পাশে বসা বন্ধুটি বা তোমার ক্লাসমেট কিন্তু কখনোই তোমার কম্পিটিটর নয়। সে বরং সে কখনোই তোমার প্রতিযোগী নয়। আমি যদি বাংলায় বলি, তোমার পাশে বসা তোমার বন্ধু, তোমার সহপাঠী, তোমার ক্লাসমেট কখনোই তোমার প্রতিযোগী নয়, বরং সহযোগী। কেন বললাম প্রতিযোগীর বদলে সহযোগী শব্দটা? কারণ এই তোমার ক্লাসমেটরা যদি না থাকতো, তুমি কিন্তু ওই ক্লাসরুমে বসে পড়তে পারতে না, তুমি কিন্তু পড়াটা এনজয় করতে না, তুমি কিন্তু পরীক্ষাটা এনজয় করতে না, তুমি কিন্তু তোমার রেজাল্টটা এনজয় করতে না। আজকে যদি তোমাদের এখানে একজন থাকতো, একজন, তাহলে কি আজকের ক্লাসটা, যে একজন যদি কেউ থাকতো, তাহলে কি তোমাদের ভাল লাগতো? তোমরা কি শুনতে মন দিয়ে? একদম মন থেকে বলো তো। আজকের ক্লাসে যদি একজন জয়েন করতে, তোমরা যে একজন জয়েন করতে, ভেবে দেখো নিজেকে ওই একজনের জায়গায় রেখে, তোমরা কি ক্লাসটা মন দিয়ে শুনতে? ইয়েস অর নো? বোরিং হতো ম্যাম ক্লাসটা। বোরিং হতো ক্লাসটা। গুড। ঠিক সেই কারণেই আমাদের এই সহযোগিতাকে আনতে হবে কনসেপ্টে, প্রতিযোগীর বদলে। এই শব্দটাকে না ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন জানো? এটা আরো দুর্নীতি, আরো একটা মানে একটা ডার্ক হিস্টোরি বলা যেতে পারে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটের জন্য, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের যে ডার্ক সাইড, সেই সবের বেনিফিটের জন্য এই কম্পিটিটিভ প্রতিযোগিতা, কম্পিটিটিভ এক্সাম। হোয়াট ইজ কম্পিটিটিভ এক্সাম? কেন কম্পিটিটিভ এক্সাম? চাকরির পরীক্ষা হয়, কিসের কম্পিটিটিভ এক্সাম? ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে। চলো, আমাদের ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ। বরং আমরা একটা নীতি প্রদর্শন করি যে আমরা আর যাই করি, হিংসাকে বা জেলাসিকে স্প্রেড করব না। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, পড়ানো প্রসঙ্গেই চলে আসছে কথাগুলো, তাই বলছি। জেলাসি নিয়ে না, হিংসা নিয়ে না কোনোদিন কিছু করা যায় না। বরং তুমি ধরো একটা পাহাড়ে উঠছো, তোমার দুই কাঁধে যদি দুটো বড় বড় ব্যাগ থাকে, তোমার কি পাহাড়ে উঠতে কষ্ট হবে না ভাল লাগবে? ইয়ে, কষ্ট হবে না। কষ্ট হবে। ঠিক তেমনই হিংসা, কম্পিটিশন, এগুলো যদি ব্যাক অফ দ্য মাইন্ড থেকে যায় না, তাহলে আমাদের ওই পাহাড়ে উঠার মতন, আমাদের সাকসেসের পথেও আমাদের কি না বিভিন্ন বাধা হয়ে দাঁড়ায়। ওই ওই দুটো ব্যাগের মতন, দুটো বোঝা হয়ে দাঁড়ায়। এইগুলোকে জাস্ট মাথা থেকে সরিয়ে দিতে হবে। কে কোথায় কি করে ফেললো, কি করলো না করলো, ডাজ নট ম্যাটার। নিজের একটা গোল সেট করতে হবে, লক্ষ্য সেট করো, জাস্ট গোল। সেটা হোক না সবার থেকে আলাদা, আমি বলবো সবার থেকে আলাদা গোল সেট করাই হচ্ছে বুদ্ধিমানের। এবং সেই গোলের পিছনে শুধু পাগলের মতন ছোট দৌড়াও, চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে, তুমি সেই গোল অ্যাচিভ করে ফেলেছো। কম্পিটিশনটা হবে তোমার সঙ্গে তোমার। আমি ব্যাচে তোমাদেরকে বলেছিলাম যে ভোর 5টার সময় উঠে মেসেজ করতে। জানো, প্রায় অনেকেই মেসেজ করে ভোর 5টার সময় উঠে যে ম্যাডাম উঠে গেছি, পড়তে বসছি। পূর্ণিমা, পূর্ণিমা কি আজকে আছে? হ্যাঁ ম্যাম বলুন। আজকের পড়াশোনা কেমন হয়েছে? ম্যাম ভালো। ঠিক আছে, মিউট করো। তো যারা সকালবেলা উঠছে, যে রুটিনটা আমি দিয়েছি, সকালের যে প্ল্যানিংটা আমি বলেছি, তারা বুঝতে পারছে যে বেনিফিটসটা কোথায়। সারাদিনে অটোমেটিক্যালি কোনো প্রেশার না নিয়েই 7-8 ঘন্টা আরামসে পড়া হয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে অন্যান্য কাজও হচ্ছে। আমি কি কিছু ভুল বলছি? না ম্যাম। নেক্সট,
নেক্সট চলে আসছি আমরা অভিভাবক, শিক্ষক, বিশেষজ্ঞ, প্রশাসন ও বাইরের সংস্থার মধ্যে সমন্বয়, অর্থাৎ সবার মধ্যে যেন ঠিকঠাক সম্পর্ক স্থাপন থাকে বা স্থাপন করা হয়। এখন অভিভাবক টিচারকে চেনেই না, টিচার জানেই না এই বাচ্চাটার অভিভাবক কে, শিক্ষক জানেই না কোন স্টুডেন্টের কি নাম, কোন শিক্ষার্থীর কি নাম, সেক্ষেত্রে কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়ায়, অন্যান্য ক্ষেত্রে নয়, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে আসছি পর্যাপ্ত অর্থায়ন, যাতে কিনা শিক্ষার্থীর সমস্ত চাহিদা এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজকর্ম গড়ে ওঠে। দেখা গেল শিক্ষার্থী হুইল চেয়ারে আসে ইনস্টিটিউশনে এবং রাস্তাটার খোয়া ওঠা, যে রাস্তা দিয়ে সে আসছে সেই রাস্তাটা খোয়া ওঠা, রাস্তাটা প্লেন না, সেক্ষেত্রে সেই শিক্ষার্থী আসবে কি করে হুইল চেয়ারে করে? তো সেই ধরনের কর্মসূচিগুলো করতে হবে একটা ইনস্টিটিউশনে বা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করার জন্য। এবার চলে আসছি হোয়াট ইজ টেকনিক্স টু বিল্ড ক্লাসরুম কমিউনিটি, অর্থাৎ শ্রেণীকক্ষ সম্প্রদায় গঠনের কৌশল কি। দেখো, মাথায় রাখতে হবে যে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ গড়ে তুলতে শিক্ষককে বিভিন্ন কৌশল কিন্তু অবলম্বন করতে হয়, বিভিন্ন কৌশল। তার মধ্যে ফার্স্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সামাজিক বন্ধন তৈরির জন্য শিক্ষামূলক খেলা ব্যবহার। নেক্সট, সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। নেক্সট, সহযোগিতা ও সহমর্মিতা শেখায় এমন গান ও গল্প ব্যবহার। নেক্সট, শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা। নেক্সট, শ্রেণীকক্ষে বিভিন্ন দায়িত্বগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে দেওয়া। নেক্সট, একে অপরকে সাহায্য করতে শিক্ষার্থীদের উৎসাহিত করা, যার কনসেপ্ট হিসাবে তোমাদের আমি একটুখানি আগে বললাম কি প্রতিযোগী নয় সহযোগী। নেক্সট, হুইল চেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার। নেক্সট, শিক্ষার্থীদের শিক্ষক সুলভ ভূমিকা পালনের সুযোগ দেওয়া। কারণ মিউট অন করা রয়েছে, একটু অফ করো। নেক্সট, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শক্তির দিকগুলোর উপর জোর দেওয়া। প্রত্যেকটি স্টুডেন্টসের, প্রত্যেকটি লার্নারদের, সে বিশেষ চাহিদা সম্পন্ন হোক বা না হোক, ধরে নিলাম আজকে ইনক্লুসিভের ক্লাস, আমি বিশেষ চাহিদা সম্পন্নই বললাম, একটা স্ট্রং পয়েন্ট থাকবেই থাকবে, 100% শিওর থাকবেই। আমাদের সঙ্গে একটি ছেলে পড়তো, নাম বলছি না, সেই ছেলেটি টোটালি ব্লাইন্ড, মানে কিচ্ছু দেখে না, মানে কিচ্ছু দেখে না, মানে সামনেটা একেবারেই, মানে কিচ্ছু দেখে না, একেবারেই কিচ্ছু দেখে না, মানে পুরো অন্ধকার। ছেলেটির বাবা মা কেউ নেই, যাই হোক, এতটাই জীবন সংগ্রাম। ওর মেমোরি এত স্ট্রং না, ব্রেন ভাবনার অন্তরালে, মানে ভাবনার মানে বাইরে এত স্ট্রং। ক্লাসের মধ্যে প্রফেসররা কোন দিন কি বলেছে, সাপোজ পড়া নয় কিন্তু, আর কোনোদিন নোট ডাউন করতো না, শুধু শুনতো। আমরা নোট ডাউন করে করে মনে রাখতে পারি না, আর ও শুধু শুনতো, একদম বলে দেবে যে ওই তারিখে ওই স্যার ওই কথাটা বলেছিল। আমরা কিন্তু নোট ডাউন করতাম, তারপরে আমাদের খাতা উল্টাতে হতো, আর ও শুনতো, মানে মেমোরিটা এতটাই স্ট্রং। ঠিক প্রত্যেকটি বিশেষ চাহিদাপন্ন শিক্ষার্থীদের কিন্তু এরকম কিছু স্ট্রং জায়গা আছে, সেই পার্টিকুলার স্ট্রং জায়গাগুলোকে
কি করতে হবে? শিক্ষকদেরকে চিহ্নিত করতে হবে এবং তার উপরে জোর দিতে হবে। নেক্সট কি দেখবো না, শ্রেণীকক্ষের চেকলিস্ট তৈরি। চেকলিস্ট কি তোমাদের মনে হতে পারে, হোয়াট ইজ চেকলিস্ট? বলো এখানে কেউ, বলা উচিত, বলেছিলাম আমি একটা ক্লাসে। অনন্যা বলো, তোমাকেই, তোমার প্রশ্নের উত্তরেই বলেছিলাম। হ্যাঁ ম্যাম বলুন। চেকলিস্ট কি? চেকলিস্ট হচ্ছে আমি শিক্ষার্থীরা যেভাবে পড়ছে বা যেটা আমি শিক্ষার্থীদের পড়াবো সেই শিডিউলটা বা যেটা আমি শিডিউল করছি। ঠিক আছে, মিউট করো, ওটা রুটিন বাবা। যাই হোক, সরি তাহলে সরি ম্যাম, হ্যাঁ হ্যাঁ, সরি। মিউট করো। ধরো একটা শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষে, আচ্ছা তোমাদের আমি আগে একটা এমনি সিম্পল উদাহরণ দিই, তারপরে আমরা ফর্মাল উদাহরণ দিচ্ছি। আমরা যখন কোথাও বেড়াতে যাই বা আমরা যখন কোথাও বেরোই, তখন আমরা বলি, মানে মনে মনে, নিজের মনে বললেও বলি যে জলের বোতল নিয়েছি, টিফিনটা নিয়েছি, ফাইলটা নিয়েছি, পেন নিয়েছি, বই নিয়েছি, মোবাইল নিয়েছি, কারোর হেডফোন লাগলে হেডফোন নিয়েছি। এগুলো কি আমরা বেরোনোর সময় একবার রিমাইন্ড করি বা দেখে নিই? ইয়েস অর নো? দেখি কি আমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। এই যে আমাদেরকে রিমাইন্ড করা বা দেখে নেওয়া, এটাকে আমরা বলছি চেকলিস্ট। সেটাকে আমরা সিম্পল ভাবে একটু যদি বলি, তাহলে বলবো, ধরো আমাদের লেখা থাকলো 1 নম্বর বোর্ড, 2 নম্বর চক, 3 নম্বর টেক্সট বুক, সরি এটা 4 নম্বর, ধরো যে কোনো একটা র্যান্ডামলি বলো, ধরো একটা পার্টিকুলার টপিক, ধরো ইনক্লুশনই বলি। তো তুমি যে টিচার, সে বোর্ড ব্যবহার করলো, চক ব্যবহার করলো, টেক্সট বুক ব্যবহার করলো, ইনক্লুশনটা পড়ালো এবং একটা করে টিক মারলো, লিস্টে একটা করে টিক মারলো, দ্যাট ইজ কল্ড চেকলিস্ট। একদম পাতি বাংলা ভাষায় বললাম, একটু মনে, এটা মাথায় রাখলেই প্রশ্নের উত্তর করা যাবে। বোঝানো গেল? এটা ক্লিয়ার তো? হোয়াট ইজ চেকলিস্ট বা চেকলিস্ট দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা পারবো তো? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম পারবো। নেক্সট আমরা চলে আসছি প্রয়োজনে বিরতির ব্যবস্থা। প্রত্যেকটি ক্লাসে, ধরো দেখা গেল প্রত্যেকটি ক্লাস কিন্তু মোটামুটি 45 মিনিট 50 মিনিটের হয় এবং তারপরে 5 থেকে 7 মিনিটের গ্যাপিং থাকলেও দুটো ক্লাসের মাঝখানে থাকে। কেন? কারণ একটা ক্লাসের পর আর একটা ক্লাসের মাঝে যদি 8-10 মিনিটের গ্যাপিং না থাকে, তাহলে লার্নাররা হ্যাপাজার্ট হয়ে যায়, নিতে পারবে না ব্রেনে। এই যে পদ্ধতিটা, যে 1 ঘন্টা পড়ার পর একটুখানি গ্যাপিং, তারপর আবার 1 ঘন্টা একটুখানি গ্যাপিং, তারপর আবার 1 ঘন্টা একটুখানি গ্যাপিং, তারপর আবার 1 ঘন্টা, এটা তোমরা তোমাদের লাইফেও কাজে লাগাতে পারো। এই পদ্ধতিটার নাম কি জানো? প্রশ্ন আসতে পারে। এই পদ্ধতিটার নাম কি? পোমোদ্র সিস্টেম। নেক্সট কি দেখছি না, শিক্ষার্থীদের শান্ত হওয়ার জন্য আলাদা জায়গা তৈরি করা। এটা নেই, ইনস্টিটিউশনগুলোতে নেই। অর্থাৎ তাদেরকে এমন একটা পরিবেশ করে রাখা বিভিন্ন ইনস্টিটিউশনগুলো, যেখানে কিনা শিক্ষার্থীরা গিয়ে চুপচাপ বসে থাকতে পারে,
শান্তভাবে, সেটা মেডিটেশন রুম হতে পারে। যেহেতু এডুকেশনাল ইনস্টিটিউশন কোনো ধর্মকে প্রমোট করে না, তাই একেবারেই বলবো না মন্দির মসজিদ, বলবো এডুকেশন মানে মেডিটেশন রুম। নেক্সট, দলভিত্তিক বসার ব্যবস্থা। নেক্সট, নিরাপদ ও কি না স্বাগতপূর্ণ পরিবেশ সৃষ্টি, অর্থাৎ একজন শিক্ষার্থী যেন মনে করে যে ওই জায়গায় গেলে আমি নিরাপদ থাকবো এবং ওখানে যেতে যেন আমার কোনো হেজিটেশন না হয়। এমন, এই যে ইনক্লুসিভ এডুকেশন সেহেতু শিক্ষার্থীরা যদি দেখে যে ওই স্কুলে গেলে বা ওই জায়গায় গেলে সবাই আমার দিকে তাকিয়ে হাসে, মানে যারা কিনা স্পেশাল চাইল্ড, তারা কিন্তু কখনোই সেই ইনস্টিটিউশনে আর যাবে না। তাদের মা বাবা ধরে ধরে নিয়ে গেলেও তারা যাবে না, কারণ স্পেশাল চাইল্ডরা খুব জেদি হয়। তাই এই ধরনের পরিবেশ কিন্তু তৈরি করতে হবে, এটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট, নিয়ম স্থাপন করা এবং সেগুলো সকলের মেনে চলা, সেটা শিক্ষার্থী হোক বা শিক্ষক হোক। নেক্সট চলে আসছি যেখানে, সেটা হচ্ছে বিভিন্ন স্বল্প মেয়াদী শিক্ষা নির্ধারণে সহায়তা করা, বহুমুখী পাঠ্যক্রম পরিকল্পনা করা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিশেষ শিক্ষকদের সহায়তা গ্রহণ করা, অর্থাৎ স্পেশাল এডুকেটর যার কথা একটুখানি আমি তোমাদের আগে বললাম। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ডানলপে একটা জায়গায় এই স্পেশাল এডুকেশনের উপরে বিএড করানো হয়, স্পেশাল বিএড, ডিএলএড করানো হয়, স্পেশাল ডিএলএড, খুব একদমই সরকারি। তো একমাত্র ওখানে রয়েছে। তো আমাদের টেট, আপার প্রাইমারি সিটেট, এর জন্য এই যে ইনক্লুসিভ এডুকেশন, মানে কি ইনক্লুসিভ এডুকেশনের কোড ওয়ার্ড হচ্ছে কি না সবার জন্য, কিন্তু শিক্ষাটা সবার জন্য। শুধু রাম যেতে পারবে, ঠিক আছে, শ্যাম যেতে পারবে না, তার বাবার মার্সিডিজ রয়েছে সে যেতে পারবে, তার বাবার ভ্যান সে যেতে পারবে না, তা না। একটা রুম, ঠিক আছে, বা একটা ইনস্টিটিউশন যার মধ্যে রাম শ্যাম যদু মধু, ঠিক আছে, সবাই সেখানে পড়ার জন্য এলিজেবল, সবার জন্যই শিক্ষা, মোদ্দা কথা। জেনারেল ক্লাসরুম, এই জেনারেল ক্লাসরুম কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের ফার্স্ট প্লেসমেন্ট, অর্থাৎ প্রথম উদ্দেশ্য, যে জেনারেল ক্লাসরুমের মধ্যেই কিন্তু সকলকে নিয়ে শিক্ষা দিতে হবে। ডাইভার্সিটি, যেখানে কিনা স্ট্রেংথ অর নট উইকনেস, এই দুটো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আজকে যে ইনক্লুসিভ এডুকেশনটা পড়ালাম, সেখান থেকে আমরা কি বুঝলাম, যে একই ছাতার তলায় একই জায়গায় যাতে সমানভাবে সকলকে শিক্ষা দান করা যায়, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ইনক্লুসিভ এডুকেশন, আজকের ক্লাসটা সর্বোপরি। এবং বলে রাখা ভালো, আমাদের এসএলএসটি ব্যাচ থেকে যারা ইন্টারভিউতে এসেছে, আমাদের পুরনো স্টুডেন্টরা আছো, তোমরা জানো আমাদের এসএলএসটি ব্যাচেও কিন্তু, যদিও বা সে আমার বন্ধু, এরম ধরনের একজন স্টুডেন্ট ছিল, আমাদের রুমিরই দাদা, আমারই ক্লাসমেট, ঠিক আছে, আমারই বন্ধু, চোখে একেবারেই কিছু দেখতে পায় না, পুরো ফুললি ব্লাইন্ড। আমরাও কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করতে সক্ষম হয়েছে। আমি কি কিছু ভুল বলছি রুমি? না ম্যাম, ভালোই পড়তো। শুধুমাত্র ওদের কাট অফ মার্কটা একটু করার জন্য ওদের হয়নি, কিন্তু ও কিন্তু সবই বুঝতে পারতো। এবং খুবই ভালো অ্যান্সার করতো, কিন্তু যেহেতু ওদের কাটা বুঝে একটুখানি আগে বললাম যে কাটা মার্কস, আর কাটা মার্কস হাই হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে প্রচুর যারা কিনা প্রতিবন্ধী নয়, যাদের কিন্তু কোনো প্রবলেম নেই, তারাও ভিতর থেকে এই সার্টিফিকেট বার করে নিচ্ছে, যার ফলে যাদের দরকার তারা পিছিয়ে যাচ্ছে। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। ও পিএইচডি পেয়ে গেছে, দ্যাট ইজ গুড নিউজ। চল, ঠিক আছে, চলো। তো আজকের ক্লাস হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশন নিয়ে এবং বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে। এই ক্লাসে তোমাদের কি কোথাও কোনো জিজ্ঞাসা আছে?